প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সময়ের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি ঢাকা বোর্ডে 2019 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে নিই। 2018 সালের 1 জানুয়ারি তারিখে রূপালী লিমিটেড এর অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ 1500 টাকা। তার মানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 1500 টাকা। 31 ডিসেম্বর 2018 তারিখে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত ছিল 41,500 টাকা। অবলোপনকৃত অনাদায়ী পাওনার পরিমাণ 2,500 টাকা। অবলোপনকৃত অনাদায়ী পাওনা বলতে লিখিত অনাদায়ী পাওনার পরিমাণ এখানে 2,500 টাকা এবং অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা। তার মানে নতুন অনাদায়ী পাওনা আমাদের 2,000 টাকা। এবার দেখেন প্রাপ্য হিসাবের উপর 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। এবার দেখেন করণীয় কত বলেছে, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় করো। তো এই যে প্রাপ্য হিসাবের উপর যে 10% অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে, এটাই হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তবে এটা মনে রাখবেন যে নিট প্রাপ্য হিসাবের উপর এই সঞ্চিতি কাটতে হয়। তো আমাদের এখানে প্রাপ্য হিসাবের উদ্বৃত্ত দেখেন আছে 41,500 টাকা। তার সাথে যে নতুন অনাদায়ী পাওনা 2,000 এটা বাদ যাবে। বাদ দিয়ে যে টাকা হবে তারপরে আমরা 10% সঞ্চিতি কাটবো। তো আমাদের এখানে দেখেন আমরা কতে দেখেন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা এটা ছক বাদেই করছি, আপনারা ছকে করলে ভালো হবে। আমার আগের ভিডিওগুলোতে ছকে এটা দেখানো আছে। তো এখানে দেখেন আমাদের প্রাপ্য হিসাব কত, 41,000। আমরা আগে 41,500 টাকা আমরা আগে লিখে নিলাম। এরপর দেখেন এই 41,500 থেকে আমাদের যে নতুন অনাদায়ী পাওনা 2,000 এটা বাদ যাবে। আমরা এই 2,000 বাদ দিলাম, দিয়ে আমাদের যে টাকা থাকছে তারপরে আমরা 10% কাটবো। তো এইটা আমাদের খেয়াল করেন, আমাদের 41,500 থেকে যদি আমরা 2,000 বাদ দিই তাহলে আমাদের হবে 39,500। তারপরে 10% কাটলে হবে আমাদের 3,950 টাকা। এইটাই হলো আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ। এবার দেখেন খতে বলেছে, এটা আমাদের খতে দেখেন বলেছে যে অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব তৈরি করো। তার মানে খতিয়ান, অনাদায়ী পাওনা এর খতিয়ান আর অনাদায়ী পাওনা সঞ্চিতি এর খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এখানে এর আগে যে আমরা খতিয়ানগুলো করেছি সেখানে আমরা জাবেদা থেকে খতিয়ানে ট্রান্সফার করেছি। জাবেদা সেখানে চেয়েছিল, কিন্তু এই অঙ্কে দেখেন জাবেদা করার কথা বলিনি, কিন্তু আমাদের সরাসরি খতিয়ান করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, যে মনে মনে জাবেদা হিসাব করবেন, সেই জাবেদা থেকে আপনি খতিয়ানে আনবেন। তো সেটা কিভাবে দেখেন, আমরা প্রথমে দেখেন অনাদায়ী পাওনা এর খতিয়ান করছি আর অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবের খতিয়ান করছি। তাই আমরা এই দুইটাই কিন্তু আগে ছক এঁকে নিলাম। তো ছকের মধ্যে থাকবে তারিখ বিবরণ, এরপর জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এরপরে উদ্বৃত্ত, ডেবিট উদ্বৃত্ত, ক্রেডিট উদ্বৃত্ত, নিচেও তাই একই। তো আমরা প্রথমে কি করব, প্রত্যেকটা যে নতুন লেনদেন আছে সেগুলোর জাবেদা করব। জাবেদা অনুযায়ী আমরা এই খতিয়ানে আনব। কিভাবে দেখেন, প্রথমে দেখেন পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর কোনো জাবেদা হয় না, অর্থাৎ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকলে জাবেদা কিন্তু আবার পরিবর্তন হয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো সেই ক্ষেত্রে পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি এর জাবেদা হবে না আর প্রাপ্য হিসাবের কোনো জাবেদা হবে না। এবার দেখেন অবলোপনকৃত অনাদায়ী পাওনা 2,500 টাকা আর অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা। এই মনে রাখবেন যে অনাদায়ী পাওনা লিখিত এবং অলিখিত উভয়েরই জাবেদা করতে হয়। তবে সেই ক্ষেত্রে যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে তাহলে জাবেদা একরকম, আর যদি পুরাতন সঞ্চিতি না থাকে তাহলে জাবেদা অন্যরকম। তো যেহেতু এখানে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, তাই আমাদের যে লিখিত অনাদায়ী পাওনা 2,500 আর অলিখিত অনাদায়ী পাওনা 2,000 এই দুইটার একই জাবেদা হবে। জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের এখানে দেখেন আছে। তাহলে যে জাবেদা মনে রাখবেন, খতিয়ান করার নিয়ম হলো আমরা যে হিসাব করছি সেই হিসাব যে জাবেদায় পাবো সেখান থেকে আমরা তার বিপরীত এন্ট্রি লিখব, আর যে হিসাব করছি সেই হিসাব যেদিকে সেদিকে তার টাকা লিখব। তো তার আগে আমাদের খেয়াল রাখতে হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবের দেখেন একটা উদ্বৃত্ত দেওয়া আছে। তাহলে সেই উদ্বৃত্তটা আমরা আগে প্রারম্ভিক ব্যালেন্স বা ব্যালেন্স বিডি বলে লিখে নেব। তাহলে দেখেন 2018 আমাদের জানুয়ারি 1 তারিখে যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতির উদ্বৃত্ত যেটা ছিল সেটা আমরা আগে ব্যালেন্স, শুধু ব্যালেন্স বা ব্যালেন্স বিডি যাই লেখেন হবে, ব্যালেন্স বিডি বলে আমরা এটা ক্রেডিট দিকে লিখব। কারণ জানি আমরা পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা ক্রেডিট উদ্বৃত্ত, তাই আমরা ক্রেডিট দিকে লিখব 1,500 টাকা। তাহলে আমরা এটা ক্রেডিট দিকে প্রথমে 1,500 টাকা লিখে নিলাম। এইবার দেখেন আমরা ওই যে অনাদায়ী পাওনা লিখিত যেটা আর নতুন অনাদায়ী পাওনা যেটা, এর জাবেদায় আমরা পেয়েছিলাম অনাদায়ী
একত্রে আর কি, একত্রে করলে আমাদের 4,500 টাকা হয়। তো আমরা একবারে 4,500 টাকারই জাবেদা করব। আর জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। দেখেন এই জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে, তাহলে এই জাবেদা থেকে আমরা এই খতিয়ানে আনবো। তাহলে কোন খতিয়ানে আসবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে আসবে। তার বিপরীতে এন্ট্রি কি মনে রাখবেন, এটা শেষ তারিখে আমরা করছি 31 ডিসেম্বর। তার বিপরীতে এন্ট্রি কি? প্রাপ্য হিসাব। তাহলে আমরা এখানে প্রাপ্য হিসাব বলে লিখব। আবার বলছি, জাবেদা করলে আসছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব করছি, তার মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবে এই জাবেদা থেকে আসবে। তার বিপরীতে এন্ট্রি প্রাপ্য হিসাব। আর অনাদায়ী পাওনা সঞ্চিতি যেহেতু ডেবিট, তাই ডেবিট দিকে টাকা বসবে আমাদের 4,500 টাকা। এবার দেখেন আমাদের ছিল ক্রেডিট আর নতুন করে হলো ডেবিট। তাহলে ডেবিট ক্রেডিট এর পার্থক্য আমাদের আর কি থাকে? ডেবিট থাকে। কত টাকা? 3,000 টাকা। তাহলে আমরা সেই ব্যালেন্সের ঘরে আমরা এখানে 3,000 টাকা লিখে নিলাম। আমি আবার বলছি, যেহেতু ডেবিট হয়েছিল 4,500 আর আগে ছিল ক্রেডিট 1,500, দুইটা যেহেতু ডেবিট ক্রেডিট বিপরীত জিনিস, তাই বিয়োগ করে আমাদের ডেবিট আর থাকছে কত? 3,000 টাকা। এইবার দেখেন আমরা পরের জাবেদায় চলে যাব, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর জাবেদা। তবে মনে রাখবেন, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর জাবেদা যদি পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, তাহলে আমাদের অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন যেটা, তার পরিমাণ বের করে নিতে হবে ঠিক এইভাবে: অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি মাইনাস পুরাতন। তো যদি আমরা এটা করি, তাহলে আমাদের দেখেন আসবে প্রথমে অনাদায়ী পাওনা 2,500, তার সাথে অলিখিত অনাদায়ী পাওনা মানে নতুন অনাদায়ী পাওনা 2,000, তার মানে 4,500 হলো। আর এরপর নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা এখানে বের করেছিলাম 3,950 টাকা, তাহলে আমাদের যোগ করলে আসছে হলো 8,450 টাকা। তার সাথে আমাদের পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের 1,500 বাদ যাবে, বাদ দিলে আমাদের 6,950 টাকা হয়। তাহলে এই 6,950 টাকার আমাদের জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। দেখেন এখানে জাবেদায় আমাদের অনাদায়ী পাওনা হিসাবও আছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাবও আছে। তাহলে দুই খতিয়ানে এটা যাবে। তো দেখেন 2018 এরপর ডিসেম্বর 31, প্রথমে আমরা জাবেদা করলাম কি? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। যেহেতু আমরা অনাদায়ী পাওনা হিসাব করছি, তাহলে তার বিপরীতে এন্ট্রি অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব যাবে। তাহলে আমরা এখানে লিখলাম অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। কত টাকা? ওই যে 6,950 টাকা। তবে এটা ডেবিট দিকে আসবে। কেন? কারণ অনাদায়ী পাওনা যেহেতু ডেবিট, তাই আমরা এখানে 9,650 টাকা ডেবিট দিকে লিখব। সঙ্গে সঙ্গে এটা ডেবিট ব্যালেন্সে যাবে। আমি আবার বলছি, জাবেদা করে ফেলেছিলাম আমরা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। যেহেতু অনাদায়ী পাওনা হিসাব করছি, অনাদায়ী পাওনা এখানে ডেবিট হয়েছে, তাই ডেবিট দিকে টাকা, আর তার বিপরীত এন্ট্রি আমরা এখানে লিখছি। এবার দেখেন আমাদের জাবেদায় আসছিল অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, তাই আমরা অনাদায়ী পাওনা হিসাবে পোস্টিং দিলাম। আর জাবেদায় আসছে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব, তাই এই খতিয়ানেও আমরা এটা ট্রান্সফার করব। তবে অনাদায়ী পাওনা সঞ্চিতি কিন্তু ক্রেডিট হয়েছে জাবেদা করে, তাই ক্রেডিট দিকে টাকা লাগবে, বিপরীত এন্ট্রি লিখবো কি? অনাদায়ী পাওনা হিসাব, তার মানে ওই শেষ তারিখে। তাহলে আমরা এখানে লিখলাম কি? অনাদায়ী পাওনা হিসাব। টাকা হবে কোন দিকে? ক্রেডিট দিকে। ওই একই টাকা 9,650 টাকা। তো এই 6,950 হবে, 6,950, 6,950 আমাদের এখানে হবে 6,950 টাকা। এবার দেখেন আমাদের ছিল দেখেন ডেবিট ব্যালেন্স আর নতুন করে হলো ক্রেডিট। তাহলে দুইটা বিপরীত, তার মানে বিয়োগ হবে। আর বিয়োগ করে আমাদের ক্রেডিটটাই বেশি হবে, তাই আমরা ক্রেডিট দিকেই আমরা এই টাকাটা লিখব 3,950 টাকা। তাহলে আমাদের ক্রেডিট দিকে থাকছে 3,950 টাকা। দেখেন এই টাকা আর এই টাকা মিলে যাবে, তার মানে আমাদের এখানে যে ব্যালেন্স হয়েছে সেইটাই হলো আমরা নতুন সঞ্চিতি যেটা করলাম সেটা মিলে যাবে। এবার দেখেন আমাদের যে অনাদায়ী পাওনার আমরা নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এর জাবেদা দুইটা হয়। একটা হলো অনাদায়ী পাওনা ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, যেটা আমরা অলরেডি খতিয়ানে ট্রান্সফার করেছি। আর একটা হলো আয় বিবরণী ডেবিট, মানে যেহেতু অনাদায়ী পাওনা ক্লোজিংয়ের জন্য, তার মানে আয় বিবরণী ডেবিট আর অনাদায়ী পাওনা ক্রেডিট। এই জাবেদায় আমাদের অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট আছে, তার বিপরীতে এন্ট্রি কি? আয় বিবরণী। তাহলে আমাদের এখানে আয় বিবরণী লিখতে হবে, বিপরীত আইটেম। আর যেহেতু আয় বিবরণী ডেবিট আর অনাদায়ী পাওনা ক্রেডিট,
তাই ক্রেডিট দিকে আমাদের টাকা বসাতে হবে ওই একই, তার মানে 6,950 টাকা। আর আমাদের দেখেন আগে ছিল ডেবিট 6,950, এখানেও আমাদের 6,950 টাকা, তার মানে মিলে গেল। তাহলে এবার খেয়াল করেন, আর একবার বলি যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি জাবেদা হবে দুইটা, একটা হলো অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর নতুন অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, আর একটা হলো আয় বিবরণী ডেবিট আর অনাদায়ী পাওনা ক্রেডিট। একই টাকারই এই দুইটা জাবেদা হবে, তাই আমরা দুইটাই খতিয়ানে ট্রান্সফার করলাম। আর এইটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার আমরা গ নাম্বার করব। এবার গতে দেখেন বলা হয়েছে অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবকে আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে কিভাবে প্রদর্শিত হবে তা দেখাও। তার মানে আমাদের এখানে আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী করতে বলা হয়েছে। তো এর জন্য আমাদের ছক লাগবে। দেখেন রূপালী লিমিটেডের বিশদ আয় বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য, আর এদিকে আর্থিক অবস্থার বিবরণীর জন্য দেখেন ছক রূপালী লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী 2018 সালের 31 ডিসেম্বর তারিখের জন্য। এরপরে ছকের মধ্যে বিবরণ টাকা টাকা। তো আমরা প্রথমে আয় বিবরণীতে কিভাবে অনাদায়ী পাওনা আর অনাদায়ী পাওনার সঞ্চিতি দেখাতে হবে সেটা আমরা দেখাবো। তো মনে রাখবেন এটা হলো আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে এটা যায়, তাই আমরা এখানে শুরুতেই পরিচালন ব্যয় লিখে নেব। তো আমরা লিখলাম পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়ের মধ্যে আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে, প্রথমে অনাদায়ী পাওনা, আমরা লিখলাম অনাদায়ী পাওনা। তো অনাদায়ী পাওনা যেটা লিখিত আমাদের 2,500 টাকা, সেটা আমরা আগে লিখে নেব। এরপরে আমাদের এর সাথে যোগ হবে নতুন অনাদায়ী পাওনা, তাহলে আমরা এখানে যোগ নতুন অনাদায়ী পাওনা। নতুন অনাদায়ী পাওনা আমাদের যোগ হবে 2,000 টাকা, যেটা নতুন, তাহলে এখানে আমাদের আসবে কত? 4,500 টাকা। এবার আমাদের এর সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা আমরা কেটে পেয়েছিলাম কতে, আমার উপরে দেখেন আছে এটা এখনও, তাহলে আমরা এখানে লাগবে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের এখানে কেটে হয়েছিল 3,950 টাকা, এইটা আমরা এখানে বসাবো। আর 3,950 টাকা হলে আমাদের এখানে যোগ করলে হবে 8,450, 8,450। এর সাথে আমাদের যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি ওইটা বাদ যাবে, তাহলে আমরা এখানে লিখলাম পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কত? যেটা আমাদের ছিল 1,500 টাকা, আমরা ওই 1,500 টাকা আমরা এখানে বাদ দেব। আর বাদ দিলে আমরা পাচ্ছি কত? 6,950 টাকা, 6,950 টাকা। এটাই হলো আমাদের যে বিশদ আয় বিবরণীতে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি দেখানো হলো। এইবার দেখেন আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে আমরা কিভাবে দেখাবো সেটাও বলা হয়েছে। তো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা প্রাপ্য হিসাবের সাথেই আমাদের এই অনাদায়ী পাওনার কাজ হয়। তো আমরা এই জন্য প্রথমে আগে প্রাপ্য হিসাবের যে উদ্বৃত্ত ছিল সেটা আগে বসায় নেব। তবে মনে রাখবেন প্রাপ্য হিসাবটা হলো চলতি সম্পদ, তাই আমাদের এইটা চলতি সম্পদ বলে আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখন লিখব, দেখেন প্রাপ্য হিসাব কত টাকা? 41,500 টাকা চলতি সম্পদ বলে। তাহলে দেখেন চলতি সম্পদ, এরপর আমরা এখানে লিখব প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে আমাদের ছিল কত? 41,500। আমরা 41,500 প্রথমে লিখে নিলাম। মনে রাখবেন যে আর্থিক আয় বিবরণীতে যে দুইটা নতুন যোগ হয়েছে সেই দুইটাই কিন্তু এখানে প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। তার মানে নতুন অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই দুইটাই আমাদের প্রাপ্য হিসাব থেকে বাদ যাবে। তো আমরা এখানে প্রথমে বাদ নতুন অনাদায়ী পাওনা। তো নতুন অনাদায়ী পাওনা আমাদের এখানে কত টাকা দেখেন? 2,000 টাকা। আমরা 2,000 টাকা বাদ দেব। এই 2,000 টাকা বাদ দিলে হলে আমাদের আসবে এখানে 39,500। তার সাথে আমরা আবার হলো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যেটা সেটা বাদ দেব। তার মানে এখানে নতুন অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের কত হয়েছিল? 3,950 টাকা। আমরা এখানে 3,950 টাকা বাদ দেব। আর এই 3,950 টাকা বাদ দিলে আমাদের আসবে 35,550 টাকা। 35,550। এইটাই ছিল আমাদের
প্রাপ্য হিসাবে নিট উদ্বৃত্ত। তো আমাদের গ নাম্বার উত্তর শেষ, এটা ছিল গ। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।